একাত্তরের বাংলাদেশে, 52-এর বাংলাদেশে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আমরা বলতে চাই যে এই হত্যাগুলো হয়েছে, এখনো পর্যন্ত এদেরকে আইনের আওতায় এনে কোনো বিচার করা হচ্ছে না। কোন বিষয়টা নিয়ে এখন কথা বলবো, এবং এক একটা বিষয় তারা আড়াল করতে আরেকটা বিষয় নিয়ে তারা কথা বলে। আমরা যখন জুলাই নিয়ে কথা বলি তখন পিলখানার নিয়ে একটা ফাইজলামি করে, আমরা যখন শাপলা চত্বরের নিয়ে কথা বলি তখন তারা জুলাই নিয়ে একটা ফাইজলামি করে, জুলাই সনদ নিয়ে ফাইজলামি করে। আপনারা জানেন একটা সংসদ চলতে গেলে প্রতি ঘন্টায় 1,63,41,840 টাকা খরচ হয়। এটা আপনার আমার টাকা দিয়ে, এই দেশের মেহনতি মানুষের টাকা দিয়ে এই সংসদ চলে। এই সংসদে কি ফাইজলামি করার জন্য কি আপনাদেরকে পাঠানো হয়েছে? আপনাদের কি এখানে ওই 72-এর সংবিধান নিয়ে তারপরে আপনাদের কি বলে আর ওই রাজাকার হ্যান ত্যান বলার জন্য কি আপনাদেরকে এখানে পাঠাইছে? আপনার তেলের সংকট, মানুষের সংকট, মানুষের যে দৈনিক দিন যে তার একটা ইনকামের একটা সোর্স তাদেরকে বার করে দিতে হবে। আপনারা দেখছেন কিছুদিন আগে ওই সিটি কর্পোরেশন মানুষগুলা বসেছিল রাস্তার পাশে। আমাদের দেশে ভাই কিন্তু উদ্যোক্তা হয় না। কেন হয় না? এই জালেম সরকারদের জন্য উদ্যোক্তা হয় না। কেন? তাদের যে লাঠিয়াল বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী আছে, তাদের চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে যদি না দেয়, তাই ওই শ্রমিকরা যে আপনার এখানে যে উদ্যোক্তা যারা আছে, যারা দোকানপাট করেছে, তাদের রাত্রের বেলা তাদের দোকান এন থেকে সরিয়ে নেওয়া হয়, ভাঙচুর করে, নাহলে জ্বালাপোড়া করে, এগুলা করে তারপরে যদি টাকা না দেয় তাদেরকে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কত সুন্দর করে এক একটা সাদা স্তর করে র্যাক টানছে। আপনারা কি দেখেছেন প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ? আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে তাদেরকে আগে উচ্ছেদ করার বিষয়টা কি ছিল? তাদের উচ্ছেদ করার বিষয়টা এই ছিল যে তারা সামনে যেন চাঁদাবাজি একটা ভালোভাবে একটা এই সমঝোতার মাধ্যমে, যে সমঝোতা মন্ত্রী যেটা বলেছিলেন, এই সমঝোতার ভিত্তি করে তারপরে এ করছিল। কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই সরকারকে যে জুলাই গণহত্যার বিচার যদি না করেন তাহলে আমরা যত আহত যোদ্ধারা আছে এবং নিহতর পরিবার আছে তাদেরকে নিয়ে একসাথে সংসদের সামনে চলে যাব। সংসদের সামনে তারপরে কাউরে আমরা ঢুকতে দেব না। আমরা বলতে চাই বিচার করেন। এই বিচার যদি না করতে পারেন তাইলে আপনাদের ব্যর্থতা স্বীকার করেন। আমরা আমাদের বিচার কিভাবে আদায় করতে হয় এটা কিন্তু আমরা এই জুলাইয়ের এই যুব সমাজ কিন্তু শিখে গিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে অনেক খাট তৈরি হচ্ছে দেখছি। জনাব তারেক রহমান সাহেব, উনি গত বৃষ্টিতে দেখলাম ওনার স্ত্রীকে সহধর্মিনীকে নিয়ে একটা ছাতি ধরছে, খুব সুন্দর বিষয়টা। তো আপনি শেষ করছেন? আচ্ছা আচ্ছা আপনার কথা শেষ করেন। আচ্ছা 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 আমার আপনি শেষ আচ্ছা আচ্ছা এখন আমারটা শেষ করে দিচ্ছি। আপনি আমার বলে দিন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আসলে উনি একটু স্কিপ করছেন, তো আমি আগেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশে প্রায় 62টি সদর হাসপাতাল, 37টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 423টি উপজেলা হাসপাতাল রয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ চিকিৎসা নিতে যায়। যাদের খুব অর্থ আছে তারা কিন্তু প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে পারে না। বিষয় হচ্ছে সরকারি হাসপাতালের ওষুধ চুরি, দুর্নীতি প্রতিরোধে জরুরি ব্যবস্থাপনা গ্রহণের দাবি। বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা কাঠামোতে বর্তমান প্রায় সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং প্রাইভেট সরকারি উপজেলা হাসপাতালগুলো থেকে প্রতিনিয়ত একটি চক্র কাজ করছে। এই বিশাল স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী
প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকার, আমি আবারও বলছি, বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। সেগুলো হচ্ছে ফার্মেসি এবং ছোটখাটো বেসরকারি প্রাইভেট হাসপাতালে। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বহিরাগত চক্রদের মাধ্যমে এই চক্র পরিচালনা করছে বহু বছর ধরে। ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি কি ধরনের ওষুধ বাইরে যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, আজকে আমরা এখানে কিছু স্যাম্পল কালেকশন করতে পেরেছি। আমি প্রথমে দেখাবো, আমার হাতে এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরে ফার্মেসিতে হাজার হাজার ভায়াল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের যে মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুতার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুতার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি, এটা বিক্রয়ের যোগ্য নয়, কিন্তু তারা স্টিকারটি ফেলে এটা প্রাইভেট ক্লিনিকে এবং ফার্মেসিতে বিক্রি করে এবং ফার্মেসি থেকে ছোটখাটো প্রাইভেট প্রতিষ্ঠান যারা আছে তারা এটা খুব কম টাকায় কিনে তাদের ব্যবসার জন্য এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বেশ কিছু ওষুধের নাম এখানে পেয়েছি। আমরা দেখতে পাই মেরুকানামের মতো ইনজেকশন, যেগুলো ক্রিটিক্যাল রোগীর জন্য ব্যবহার করা হয়, একটা অ্যাম্পুলের দাম 1300 টাকা, সেটা বাইরে বিক্রি হয় 500 থেকে 600 টাকার মধ্যে, যেটা একটা চক্র নিয়ে যায়। নেলবান ইনজেকশন, নেলবুপিন এবং ডাইজিপাম, যেটা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না, অথচ এই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে দেওয়া হয়। প্রায় সার্জিক্যাল আইটেমের ভিতরে আমরা আইবি ক্যানুলা থেকে শুরু করে ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, ক্যাথেটার, সার্জিক্যাল গ্লোভস, হেক্সিসল, পবিসেপ থেকে শুরু করে দামি দামি যে ইকুইপমেন্ট বা মেডিসিন, সার্জিক্যাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে চলে যায়। তো প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ যে সরকারি চিকিৎসাটা নিবে সেখান থেকেও তারা প্রতারিত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের জায়গা থেকে আপনারা আওয়াজ তুলুন। আমরা বলতে চাই এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা ট্যাক্সের টাকায় যে গভর্নমেন্ট হসপিটালগুলো হয়েছে, যে গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে যে ওষুধগুলো সাধারণ মানুষের জন্য তৈরি হয়, সেগুলো কিভাবে বাইরে চলে যায়? প্রশাসন কি অন্ধ হয়ে আছে? প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, এখানে প্রায় শুধুমাত্র ইনজেকশনই নয়, আমরা আরো তথ্য প্রমাণ পেয়েছি ওরাল যে সকল অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টি আলসারেন ওষুধ, বিভিন্ন ওরাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে বিক্রি হয় এবং সেই খোসাগুলো তারা বের করে এগুলো ব্যবহার করে। প্রত্যেকটি আমাদের সেই লক্ষ্যে বর্তমান সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি, প্রত্যেকটি হাসপাতালের মেডিসিন স্টোরে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। রোগীর ব্যবহৃত ওষুধের ভায়াল অ্যাম্পুল প্যাকেট জমা দেওয়ার বাধ্যতামূলক চালু করতে হবে। জেলা উপজেলা হাসপাতালের আশেপাশে ফার্মেসি এবং বেসরকারি ক্লিনিকে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান চালাতে হবে। অভিযানে সরকারি ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যূনতম 5 লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড নিশ্চিত করে আইন সংস্কার করতে হবে। আমি আবারও বলি, অভিযানে সরকারি ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যূনতম 5 লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ড নিশ্চিত করে আইন সংস্কার করতে হবে। আগামী 7 দিনের মধ্যে সারা দেশে অভিযান কার্যক্রম শুরু করতে হবে। আমি আবারও বলছি, রাষ্ট্র সংগ্রাম ফোরামের পক্ষ থেকে আগামী 7 দিনের মধ্যে সারা বাংলাদেশে এই সরকারি ওষুধ যে সকল প্রাইভেট হাসপাতাল এবং ফার্মেসিতে যাচ্ছে সেগুলোতে অভিযান কার্যক্রম চালু করতে হবে। ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন যারা ওষুধ চুরি করে, ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন কর্মকর্তা কর্মচারীদেরকে
বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। আমরা খেয়াল করি আমাদের ভাই বোনদের, গ্রামের অসহায় মানুষদের, অসংখ্য ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করে কেউ বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তাদের মেজরিটি অপারেশন শুরু হয়। অপারেশন চলাকালীন সময়ে রুগী যখন আমাদের ওটির ভিতরে থাকে, তখন এই ওটির ভিতর থেকে কিছু অসাধু ব্যবসায়ী, ওয়ার্ড বয়, আয়া থেকে শুরু করে ওই ওটি স্টাফ যারা আছে, তারা আমাদের এই সাধারণ মানুষের, এই রুগীর আত্মীয় স্বজন, রুগীর অ্যাটেন্ডেন্টদেরকে একটা স্লিপ ধরিয়ে দেয়, বলে এই ওষুধটা নিয়ে আসেন, রুগীর জন্য এটা খুবই জরুরি। সবচেয়ে বেশি ওষুধ চুরি হয় ওটি থেকে, ওটি থেকে সবচেয়ে বেশি ওষুধ চুরি হয়। তখন আমরা অনেক চিন্তিত থাকি, আবেগবান থাকি, আমরা জানি না এটা কিসের ওষুধ। আমরা কোনো কিছু না বুঝে সেই ওটি থেকে যে স্লিপটি আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়, সেই স্লিপের ওষুধটি আমরা নিয়ে এসে দেই। সেখানে অসংখ্য অনেক টাকার ওষুধ হইতে পারে, অনেক দামি সার্জিক্যাল আইটেম থাকে, বিভিন্ন মেডিসিন থাকে, সেগুলো আমরা নিয়ে এসে দেই। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়, ওটি থেকে সরকারি ওষুধ ব্যবহার হয় না, সরকারি ওষুধগুলো চলে যায় বাইরে, আর বাহির থেকে আমাদের যেই রুগীর অ্যাটেন্ডেন্টের যে ওষুধগুলো কিনে নিয়ে আসে, সেগুলো সেখানে ব্যবহার করে এন্ট্রি মেনটেন করা হয়। আমরা তীব্র প্রতিবাদ, দেশের মুমূর্ষ অবস্থায় যারা এই ধরনের প্রতারণা করে, তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় ওষুধের স্লিপে বাধ্যতামূলক চিকিৎসকদের সিগনেচার, স্বাক্ষর থাকতে হবে। তাতে করে আমরা মনে করি এই ধরনের হ্যারাসমেন্ট বন্ধ হবে। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে, আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন, বিক্ষোভ শুরু করব। সর্বোপরি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। আপনাদেরকে বলি, আমরা দেখি, আমরা শুনি, কিন্তু আমরা সেটা প্রয়োগ করতে পারি না। আজকে হয়তোবা আমরা এই কথাগুলো বলছি, কিন্তু কয়জন মিডিয়ার ভাই আছেন যে এই সত্যটা তুলে ধরতে পারবেন? যদি হয় তাহলে যে এখানে অ্যাম্পল দেখাচ্ছি, কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে, এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের ওষুধ কিভাবে একটা ফার্মেসিতে চলে আসে, কিভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে আসে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, সততার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন। যারা আমাদের বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বেহাত দশা ঘটিয়ে নিজেদের স্বাস্থ্য পরিবার ভালো রাখার জন্য কোটি কোটি টাকা লুট করছে, তাদেরকে আপনারা ছাড় দিবেন না ভাইয়ের আমার। অনেক ছাড় দিয়েছি, আমরা আর ছাড় দিব না। আমরা দেখি সরকারি হাসপাতালগুলোতে প্রায় চিকিৎসক যারা চিকিৎসা নিতে যায়, তাদেরকে প্যারাসিটামল, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়, অথচ যারা অ্যান্টিবায়োটিক পাবে তাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় না, অথচ অ্যান্টিবায়োটিক সাপ্লাই থাকে অধিকাংশই, এগুলো পাচার হয়ে যায়। কারণ এখানে বড় বড় রাঘব বোলরা জড়িত আমরা মনে করি। এখানে উপর মহল থেকে শুরু করে একদম নিচের পর্যন্ত যারা আছে এটার সাথে জড়িত। ওষুধ মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই এটার ভাগ পায়, স্থানীয় প্রতিনিধি সহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এবার কথা বলবো পর্ব 2 নিয়ে। আমাদের 2টি পর্ব আজকে। বাংলাদেশের মেডিকেল